হ্যালো প্রিয় লিসেনার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি জয় আছি আপনাদের সাথে, আপনাদেরকে ভৌতিক আনন্দ দিতে। রাত মানেই ভয়, আর ভয় মানেই আমি। ঘটনাটি আমাকে পাঠিয়েছে রিপন ভাই, যার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সে তার দাদার কাছ থেকে ঘটনাটি শুনতে পায়। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই, বলছে রিপন ভাইয়ের দাদা। আমাদের গ্রামটি যমুনা নদীর পাড়ে। বর্ষার শেষে যখন পানি শুকিয়ে যেত, তখন মানুষ নদীর ধার দিয়ে সরিষা চাষ করত। সে বছর আমাদের গ্রামের তাহের আলীও সরিষা চাষ করে নদীর ধারে। সরিষা চাষ করার 3 মাসের মাথায় সেগুলো পেকে যায়। তারপর তো সেগুলো কাটতে হবে। তার জন্য একদিন ভোরে তাহের আলী যায় সরিষা কাটতে। সারাদিন সে সরিষা কাটার পর সন্ধ্যা হয়ে যায়। তখন সে ভাবে, আজকে তো সন্ধ্যায় হয়ে গেল, আজকে আর সরিষাগুলো কি বাড়িতে নেব? এগুলো আগামীকাল ভোরে এসে বাড়িতে নিয়ে যাব। তারপর সন্ধ্যায় তাহের আলী বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তার বউ জিজ্ঞেস করে, কি গো, সরিষাগুলো আনলে না যে? তখন তাহের আলী বলে, আজকে খুব পরিশ্রম হয়েছে, সারাদিন সরিষাগুলো কাটছি, এগুলো আগামীকাল ভোরে গিয়ে নিয়ে আসবো। তারপর তাহের আলী, তাহের আলীর বউ এবং তার মা খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে তাহের আলীর মা বলে, তুই যে সরিষাগুলো নদীর পাড়ে রেখে আসলি, এগুলো যদি কোনো চোরে আবার চুরি করে নিয়ে যায়? তাহের আলী তখন মনে মনে ভাবে, ঠিকই তো, এত কষ্টের সরিষা কোনো চোর যদি আবার চুরি করে। তারপর সে তার মায়েরে বলে যে, মা, আমি আজকে সরিষাগুলো নদীর ধারে গিয়ে পাহারা দেই, এটাই ভালো হবে। তখন তার মা বলে, ঠিক আছে, যা, এটাই ভালো হয়। তারপর তাহের আলী বলে, তাহলে দেও, লেপ দেও আর একটা কাঁথা দেও। তারপরে তার মা লেপ এবং কাঁথা দেয়। কাঁথা দেওয়ার এক পর্যায়ে তার মা বলে, শেয়াল কুকুরের কথা তো আর বলা যায় না, এই লাঠিটা নিয়ে যা হাতে করে। আবার নদীর ধারে আগে থেকে একটা টং ছিল। তারপরে তাহের আলী ওই টঙে গিয়ে লেপ খেতা বিছিয়ে শুয়ে পড়ে। সারা রাত ভালোই, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ঘটে ঠিক ফজরের আজান দেওয়ার 15 থেকে 20 মিনিট আগে। তাহের আলীর ঘুম ভাঙে খুসখুস খুসখুস একটা শব্দে। ওই কেমন শব্দ, যেমন ওই বস্তার মধ্যে সরিষা বলে যেমন শব্দ করে, ঠিক তেমন শব্দে। তারপর তাহের আলী উঠে বসে। তারপর তাহের আলী কি করে, ওই টঙের যে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে দেখে যে বাইরে কি হচ্ছে। সে তাকিয়ে দেখে তো অবাক। দেখে একটা পুরুষ এবং একটি মহিলা তার সরিষাগুলো বস্তায় ভরছে। এই দেখে তো তাহের আলী রাগে ক্ষোভে লাল হয়ে যায়। তারপর তাহের আলী আস্তে আস্তে টং থেকে বের হয়। ওই যে হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে যেটা নিয়ে আসলো, ওইটা নিয়ে বের হওয়ার পর সে দেখার চেষ্টা করে এইগুলা কে। কিন্তু তাহের আলী তাদের মুখ দেখতে পায় না। এই দেখে তো তাহের আলী আরও রেগে যায়। তার মধ্যে আবার ওই অবয়ব দুটো তাহের আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তাহের আলী কি করে, ওই পুরুষ অবয়বটাকে ঘাড়ের মধ্যে কষে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর তো ওই পুরুষ অবয়বটা কো কো একটা শব্দ করতে করতে মানে নদীর ধার দিয়ে শ্মশানের দিকে দৌড়ে যাচ্ছে। এবং কি ওই নারী অবয়বটাও ওই কুকো শব্দ করতে করতে নদীর ধার দিয়ে শ্মশানের দিকে দৌড়ে যাচ্ছে। এই দেখে তো তাহের আলী অবাক হয়ে যায় যে এরা গ্রামের দিকে না না গিয়ে শ্মশানের দিকে দৌড়াচ্ছে কেন। এই দেখে তো তাহের আলী ভয় পেয়ে যায়, কারণ এরা কি আসলেই মানুষ না অন্য কিছু? আর যদি গ্রামের মানুষও হবে, তাহলে গ্রামের দিকে না দৌড়ে শ্মশানের দিকে যাচ্ছে কেন? তাহের আলী অনেকটাই ভয় পায়। ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে ওই জায়গায়, যে দেখে আবার আসে কিনা। কিন্তু তাহের আলী দাঁড়িয়ে থাকা অবস্থায় তখনই পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। ফজরের আজান ভেসে আসার পর তাহের আলী ভাবে, এখন তো ভোরই, এখন আর কি হবে। তারপর সে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। ওই বাড়িতে গিয়ে সারাদিন কাজ টাজ করে, কাজ টাজ করার পর বিকেলের দিকে সে বাজারে যায়। আবার তাদের বাজারে যাওয়ার রাস্তাটা ওই নদীর ধার দিয়ে ছিল, শ্মশানের পাড় দিয়ে। তারপরে সে বাজারে যায়। বাজারে যাওয়ার পর একটা মাছ কিনে, বড় একটা মাছ কিনে, মাছ এবং কি আরও তরকারি টরকারি কিনে তার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আশেপাশের সব। তারপর সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর যখনই সে ওই যে নদীর ধারে আসে, নদীর ধারে আসার পর দেখে কি, ওই শ্মশানের দিকে খেয়াল করে যে ওই গত রাতের অবয়ব দুটো মানে তার দিকে দৌড়িয়ে আসতেছে। এই দেখে তো তাহের আলী অনেকটাই ভয় পায়। ভয় পেয়ে দিক বিদিক না তাকিয়ে দেয় দৌড়। দৌড় দেওয়ার এক পর্যায়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে যাওয়ার পর তার মা জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? তখন তাহের আলী বলে, না মা, কিছু না,
তুমি মাছটা কুটো, আমি ঘরে যাই, তারপর তুমি মাছটা কুটে ঘরে আসো, তোমার সাথে কথা আছে, আমি সব খুলে বলতেছি। তারপর তাহের আলীর মা মাছ কুটতে যায়। মাছ কুটা প্রায় শেষ, তখন কি হয়, ওই কালো দুটো বিড়াল, এটা তাদের বাড়িতে আগে কখনো দেখা যেত না, ওই কালো দুটো বিড়াল তাহের আলীর মার চারদিকে মানে ঘোরাফেরা করে, মানে চক্কর কাটতেছে। এই দেখে তাহের আলীর মা কি করে, হাতে থাকা লাঠি দিয়ে একটা বিড়ালকে একটা আঘাত করে। আঘাত করার পর ওই বিড়ালটাও গতকালের অবয়বদের মতো মানে কো কো শব্দ করতে করতে মানে নদীর ধার দিয়ে মানে শ্মশানের দিকে যাচ্ছে। এটা ভাবে তাহেরের মা যে স্বাভাবিক ঘটনা, বিড়াল দৌড় আঘাত করলে তো দৌড় দিবেই। পর মাছ টাছ কাটা শেষে এগুলো আবার ধুয়ে টুয়ে রান্না করে রেখে গেছে তাহের আলীর মা। তারপর তাহের আলীর মা ঘরে যায় এবং ঘরে গিয়ে ছেলের বউকে বলে, তুমি রান্না করো, আমি তাহেরের সাথে একটু কথা বলবো। তারপর তাহের আলীর বউ রান্না করতে রান্নাঘরে যায় এবং কি ছেলে আর মা ঘরে বসে কথাবার্তা বলে। কথাবার্তা বলার এক পর্যায়ে তাহের আলী সব ঘটনা খুলে বলে। খুলে বলার পর তার মা বলে যে আচ্ছা আমি ভাইকে খবর দেব। মানে তাহের আলীর মামা, মানে তাহের আলীর মামা যে উনি একটা ভালো কবিরাজ ছিল, এই উনি ওই যে ভূত প্রেত ছাড়াইতো, মানে এইগুলো নিয়েই মানে ওনার কাজ কাম ছিল। তারপর তাহের আলী আর তাহের আলীর মা ঘরে আলাপ করতেছে, এমন সময় তাহের আলীর বউ চিৎকার দিয়ে মানে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পর তাহের আলী আর তাহের আলীর মা ঘর থেকে বেরিয়ে দেখে তাহের আলীর বউ উঠানে পড়ে আছে, উঠানে পড়ে পড়ে কান্না করতেছে। এই দেখে তাহের আলীর মা জিজ্ঞেস করে, কি হয়েছে, এরকম করতেছো কেন? তখন তাহের আলীর বউ বলে যে আমি যখনই রান্না করে গেছি এবং মাছগুলো রান্না করার জন্য কড়াইয়ে দিছি, তখনই কালো একটা বিড়াল আমার ঘাড়ের উপর লাফ দিয়ে ওঠে এবং তার শরীর দিয়ে অনেক গন্ধ, আমি তো ভয় পেয়ে গেছি মা। তখন তাহের আলীর মা ভাবে ঘরে কি থাকবে, কিসের বিড়াল, গিয়ে দেখি তো। কিন্তু তাহের আলীর মা যে এমন কিছু দেখবে এটা কখনো সে কল্পনাও করেনি। যখনই সে রান্নাঘরের দিকে উকি দিছে, দেখে দুইটা কালো বাচ্চা, একদম কালো, এবং কি তাদের শরীর পশম দিয়ে ঘেরা, ওই যে কুকুরের যেমন পশম থাকে না, তেমন কুকুরের পশমের মতো মানে সারা শরীর, মুখের মধ্যেও। এবং তারা করছে কি, ওই যে তাহের আলীর বউ রান্নাঘর থেকে দৌড় দিয়ে বের হতে সময় যে মাছগুলো মাটিতে পড়ে গেছে, ওই মাছগুলো তারা খাচ্ছে। এই দেখে তো তাহের আলীর মায়ের আর বুঝতে দেরি রইল না যে এটা কিসের ঘটনা। তারপর ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে চলে যায়, বলে আজকে আর রান্না করতে হবে না, চল আজকে ঘরে যাই। ঘরে যাওয়ার পর তাহের আলীর মা বলে, আচ্ছা তাহের আলী, আমি আর বৌমা আজকে এই চৌকিতে ঘুমাই, তুই আজকে পাশের চৌকিতে ঘুমা, আজকে রাতটা আমরা একসাথেই কাটাই, সমস্যা হতে পারে। তখন তাহের আলী বলে আচ্ছা ঠিক আছে। তারপর তাহের আলীর মা আর বউ ঘুমিয়ে যায়, কিন্তু তাহের আলীর না কিছুতেই মানে ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না বলতে ওই গতকালের অবয়বের কথা মনে পড়ছে, আবার নদীর ধার দিয়ে যে বাজার থেকে আসার সময় দেখলো তখন ওই ঘটনা মনে পড়ছে, আবার তার বউয়ের সাথে যে কি ঘটে গেল, কালো অচেনা বেড়াল, এইগুলা মানে সবকিছু মিলাই তার মনে একটা ভয় আতঙ্ক নিয়ে সে মানে রাত পার করতেছে। এজন্য হয়তো তার ঘুম আসতেছে না, সেইগুলো চিন্তা করতেছে। কিন্তু চিন্তা করার এক পর্যায়ে সে ঘরের চালের দিকে তাকায়। চালের দিকে বলতে ওই যে রোয়া সারক যেগুলো কাঠ বলে, মানে দেখে দন্নার উপরে কালো কুচকুচে দুইটা বিড়াল মানে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তাদের চোখ একদম রক্তের মতো লাল। এই দেখে তাহের আলী তো আরো ভয়ে গলা শুকিয়ে যায়, মানে তার কথা বলার মতো শক্তিটুকু ভিতরে নেই। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওই কালো বাদর দুটো মানে তাহের আলীর বুকের উপর মানে লাফ দিয়ে পড়ে দাঁত আর মানে নখ দিয়ে এমন ভাবে তার বুক থেকে মাংস নিয়ে যায়, মনে হচ্ছে কেউ চাকু দিয়ে তার শরীর থেকে চামড়া তুলে নিয়েছে। তারপর যন্ত্রণায় তাহের আলী একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার এক পর্যায়ে তাহের আলীর মা আর বউ দৌড়ে তাহের আলীর কাছে আসে। এসে দেখে তার বুক দিয়ে মানে এমনভাবে রক্ত পড়ছে, মনে হচ্ছে যে কেউ মানে গরু জবাই করলে যেরকম রক্ত পড়ে ওই রকম রক্ত পড়ছে। তারপরে তারা খেয়াল করে দেখে বিছানার এক কোনায় ওই কালো বাদর দুটো বসে আছে। এই দেখে তো তাহের আলীর বউ আরো চিৎকার দেওয়ার এক পর্যায়ে ওই বাদরগুলো আরো কি করে তাহের আলীর বউয়ের দিকে দৌড়ে আসার পর তাহের আলীর মা ওই বউয়ের সামনে দাঁড়ানোর পরে ওই বাদরগুলো মানে ধন্না দিয়ে বেয়ে বেয়ে মানে টিনের ফাঁক দিয়ে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার সময় এমন এক চিৎকার দেয়, সেটা শুনে তারা তিনজনই আরো ভয় পেয়ে যায়। ভয় পেলে তো আর হবে না, তাহের আলীর যে একটা অবস্থা, মনে হচ্ছে এখনই হসপিটালে না নিলে হয়তো তাকে বাঁচানো যাবে না। মানে বুক থেকে মানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
এখনই যদি তাকে হসপিটালে না নেওয়া হয় তাহলে মনে হয় সে রক্তশূন্যতা হয়ে মারা যাবে। এসব দেখে তাহের আলীর মা ভাবে তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে হয়তো ছেলেটা মারা যাবে। এই ভেবে তাহের আলীর মা দৌড়ে পাশের বাড়ির দিকে যায়, পাশের বাড়ি ওই হাফিজ মিয়ার বাড়িতে। হাফিজ মিয়া আবার তখন মানে গরুর গাড়ি ছিল হাফিজ মিয়ার। হাফিজ মিয়া রাজশাহী সহ আশেপাশের এলাকায় মানে মানুষ সহ মালামাল টানাটানি করতো। ও আগে যেমন ছিল 1990 সালের দিকে তো গাড়ি টাড়ি তেমন একটা ছিল না, ওই গরুর গাড়ি ছিল প্রধান যানবাহন। তো হাফিজ মিয়ার বাড়িতে গিয়ে ডাকাডাকি করার পর তার বউ ওঠে, মানে হাফিজ মিয়ার বউ ঘুম থেকে ওঠে, জিজ্ঞেস করে তাহের আলীর মাকে, কি হয়েছে গো, এত রাত্রে এমনভাবে ডাকাডাকি করতেছ? তখন তাহের আলীর মা ওই হাফিজ মিয়ার বউকে তার ছেলের সম্পর্কে সব কিছু খুলে বলে। খুলে বলার পর হাফিজ মিয়ার বউ বলে, আজকে তো হাফিজ মিয়া বাড়িতে আসবে না, সে রাজশাহী গেছে। এই শুনে তো তাহের আলীর মা কান্নায় আরো ভেঙে পড়ে। ভেঙে পড়ার এক পর্যায়ে দৌড়ে আবার বাড়ির দিকে ছেলের কাছে আসতে লাগে। আসার এক পর্যায়ে সে দেখতে পায় যে একটা গরুর গাড়ি আসছে। সে আবার পথের মধ্যে মানে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পর ভাবে এটা হয়তো হাফিজ মিয়া হবে। তারপর আর কি কাছে আসতেই দেখে এটা সত্যি হাফিজ মিয়া এবং তার গরুর গাড়ি। তারপরে তাহের আলীর মা মানে কান্না করতে করতে বলে যে আমার ছেলে তাহেরের এই অবস্থা, তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তারপরে হাফিজ মিয়া অন্যরকম একটা স্বরে বলে, আচ্ছা আমি নিয়ে যাব, মানে অন্যরকম একটা স্বরে। অন্যদিন যেভাবে হাফিজ মিয়া কথা বলে আজকে কিন্তু সেভাবে কথা বলছে না, এবং কি মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। তো তাহের আলীর মা এত কিছু ভাবার সময় আছে, ছেলের অসুস্থ। তারপর তাও জিজ্ঞেস করে যে হাফিজ ভাই, আপনাদের বাড়িতে গিয়েছিলাম একটু আগে, আপনার বউ তো বললো আপনার নাকি আজকে রাজশাহী থেকে ফিরবেন না। বললো হ্যাঁ ঠিকই বলছে, আজকে ফেরার কথা ছিল না, কিন্তু আজকে ফিরে আসছি। রাজশাহী থাকার মতো তেমন জায়গাও পেলাম না, এবং কি গরুগুলো কেমন জানি করছে, গরু সারাদিন খায়নি, কিছু ঘাস নেই শহরে তেমন। তারপর বলে আচ্ছা আমি বাড়ির দিকে যাই, আপনি ভাই একটু চালু করে আসেন, ছেলের অবস্থা খুব একটা ভালো না। তারপরে হাফিজ মিয়ার মা বাড়িতে আসে, বাড়িতে এসে ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে। বের হওয়ার পর দেখে যে হাফিজ মিয়া গরুর গাড়ি নিয়ে ওই বাড়ির নিচেই মানে দাঁড়িয়ে আছে। তারপর সবাই মিলে ধরাধরি করে এই তাহের আলীকে মানে গরুর গাড়িতে ওঠায়। তাহের আলী এবং তাহের আলীর বউ গরুর গাড়িতে ওঠায়, কিন্তু হাফিজ মিয়া গাড়ি থেকে নামছে না কেন জানি, সে গাড়িতেই বসে আছে। তারপর যাই হোক, তারা ধরাধরি করে ওঠানোর পর হাফিজ মিয়ার বউ আর মা ও গাড়িতে উঠে পড়লো, মানে গরুর গাড়ির পিছনে। ওঠার পর গাড়ি মাঠের উপর দিয়ে যাইতেছে। আর তখনকার সময় তো রাস্তাঘাটে তেমন ছিল না, ওই কাদা মাটি উঁচু নিচু এগুলোর উপর দিয়ে মূলত গাড়ি চলতো, আর তখন তো গাড়ি ছিল না। যাই হোক, মাঠের উপর দিয়ে ক্যার 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 শব্দ করতে করতে গরুর গাড়ি যাচ্ছে। গাড়ি যাওয়ার এক পর্যায়ে যখন ওই খোলা মাঠটা পার হয়ে ওই বটতলার কাছে গেছে, বটতলার কাছে যাওয়ার পর মানে ঠান্ডা একটা বাতাস, মানে গা ছমছমে পরিবেশ, ঠান্ডা বাতাস এসে মানে তাহের আলীর মায়ের গায়ে লাগছে, এবং কি সে অন্যরকম কিছু ঘ্রাণ পাচ্ছে, মানে কিছু একটা পচার গন্ধ, পচা বলতে ডিম পচার মতো একটা গন্ধ, এবং কি ঠান্ডা বাতাস, একটা মানে শিহরণ জাগানোর মতো পরিবেশ। তারপর হাফিজ মিয়া বলে ওঠে যে আপনারা গাড়ি থেকে নামেন, ধাক্কা দিতে হবে, গরুগুলো সারাদিন কিছু খায়নি, তাদের শরীরে কোনো শক্তি নেই, আপনারা দুজন নামেন। তারপর কথা মতো তাহের আলীর বউ আর মা মানে নেমে ধাক্কা দেয়, মানে মহিলা মানুষ আর কতটুকু শক্তি করতে পারবো, মানে ধাক্কা দিলে পরেও গাড়িটা মানে সামনে যায় না। সামনে না যাওয়ার পরে তাহের আলীর মা কি করে যে সামনে গিয়ে দেখে যে হাফিজ মিয়া কি করছে। সামনে গিয়ে দেখে যে কোনো গরু নেই, এবং কি হাফিজ মিয়াও আশেপাশে নেই। তারা তো ভয় পেয়ে যায় যে হাফিজ মিয়া গেল কোথায়, এই তো মাত্র কথা বললো। তার কিছুক্ষণ পর ওই হাফিজ মিয়া মানে বট গাছের ওপাশ থেকে মানে এদিকে আসছে। আসার পর বলে আপনি কোথায় গেছিলেন? বলে এই তো এইখানেই আসছিলাম। তারপরে দেখে তার পিছন পিছন ওই গতকাল রান্না করে যেরকম দেখেছিল যে দুইটা বামন আকৃতির মানুষও মানে তার পিছনে। এইটা দেখে তো তাহের আলীর মা আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে হাফিজ মিয়া না, আসলে হাফিজ মিয়ার রূপ ধারণ করে কোনো একটা শয়তান আমাদের এইখানে নিয়ে আসছে। তারপর তার আরও দেখে যে শ্মশানের ওই দিক থেকে কিছু একটা আসছে, আসছে মানে কালো, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমন।
কাছে আসতেই দেখে ওই ঘরে যে বাদর দুইটা ছিল, ওই দুইটা বাদর তাদের কাছে আসছে। আসার পর ওই হাফিজ মিয়া বলতেছে, ওরা আমার পোষা, ওদেরকে ভয় পাবেন না। তখন তাহেরের মা আর তাহেরের বউয়ের গলা শুকিয়ে যায়। গলা শুকানোর এক পর্যায়ে বলে, তাহলে আপনি কে? উত্তরে ওই হাফিজ মিয়ার রূপ ধারণকারী বলে যে, আমি যেই হই, অপরাধ করছে সে শাস্তি পাবে। এই শুনে তো তাহের আলীর মা আরো চিন্তিত হয়ে যায় যে কি অপরাধ করছে, কি এমন শাস্তি দিবে। তারপর তারা খেয়াল করে কি হঠাৎ করে ওই হাফিজ মিয়ার রূপ ধারণকারী কেউ মানে আশেপাশে নেই, এবং কি বাদর, ওই বামন আকৃতির মানুষ সবাই দৌড় দিছে একদিকে। মানে তারপরে খেয়াল করে হঠাৎ কি হইলো যে তারা দূরে গেল। তারপর তারা দেখে যে শ্মশানের দিকেই আসতেছে এই লাল শালু পরা একটা বৃদ্ধ লোক। তো এটা দেখে সেভাবে এটা আবার না জানি কে, তারা আরো ভয় পেয়ে মানে দুইজন মানে একসাথে হয়ে মিশে যাচ্ছে, মানে এমন ভয় পাচ্ছে তারা দুজন। ওই বৃদ্ধ লোকটা কাছে আসতেই মানে বলে ওঠে যে, তোমরা কারা? ভয় পেও না, আমি এই শ্মশানেই থাকি, আমার নাম সাধন, ভয় পাওয়ার কারণ নেই, ওরা চলে গেছে। এটা শুনে তাহের আলীর মা ভাবে হয়তো প্রাণে বেঁচে গেলাম, এটা শ্মশানের সন্ন্যাসী হবে। তখন তাহের আলীর মা সন্ন্যাসীকে সব ঘটনা খুলে বলার পর সন্ন্যাসী বলে, এটা তো আমি কিছু করতে পারবো না, তো আমি যেটা করতে পারি তোমরা এখানে থেকে যাও, এবং কি এখন তোমাদের আর কোনো সমস্যা নেই, ওরাও আর তোমাদের কাছে আসবে না। তারপর তাহের আলীর মা তাহের আলীর সম্পর্কে বলে যে তার রক্ত ঝরছে বা এরকম অবস্থা। তারপরে সন্ন্যাসী কাছে গিয়ে তাহের আলীকে ঝাড়ফুঁক করা শুরু করে। তারপর তাহের আলীর বউ তাহের আলীকে নিয়ে বাড়িতে চলে আসে, এবং কি তাহের আলীর মা চলে যায় তার বাবার বাড়ি, মানে তার ভাইকে আনতে। তার ভাই ছিল মূলত কবিরাজ, এটা তো প্রথমে বললামই। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে, এবং কি তাহের আলীর মা ভাবে যে সকাল সকালে গিয়ে ভাইকে খবরটা দিই। তার ভাইয়ের নাম ছিল জলিল। তারপর বোনের মুখে ভাগ্নের সম্পর্কে মানে এমন অবস্থা জানতে পেরে সাথে সাথে বোনের সাথে মানে ওই জলিল কবিরাজ, তার নাম ছিল মূলত জলিল কবিরাজ, সে ওই তাদের বোনের বাড়ি চলে আসে। চলে আসার পর তো এলাকার সব মানুষ দেখে তাদের বাড়িতে উপস্থিত। তখন বলে যে আমি একটু পর থেকে চিকিৎসা শুরু করব। কিন্তু জলিল মিয়া যখনই ভাগ্নের কাছে গেছে, মানে তাহের আলীর কাছে গেছে, তাহের আলীর অবস্থা দেখে জলিল মিয়াও কিছুটা ঘেমে যায়। মানে সেও মনে মনে ভয় পেতে থাকে যে এটার চিকিৎসা হয়তো সে করতে পারবে না, করলেও হয়তো তার অনেক বড় সমস্যা হবে। কিন্তু কি আর করার, নিজের আপন বোনের ছেলে, ভাগ্নে, চিকিৎসা তো করতেই হয়, নিজের জীবনের বিনিময়ে হলো। এই ভেবে জলিল মিয়া করে কি, বলে তার বোনকে যে কিছু সরিষা নিয়ে আসো। তারপর তাহের আলীর মা সরিষা এনে দেয়, এবং কি যাবতীয় যা যা চায় এবং কি সবগুলোই দেয়। তারপর জলিল মিয়া পূর্ব দিকে ঘুরে টানা 1 থেকে 1.5 ঘন্টা কি কি যেন মন্ত্রপাঠ করা শুরু করে। মন্ত্রপাঠ করার এক পর্যায়ে সে হাতে ওই সরিষা নিয়ে, যেটা ওই যে প্রথমে নিয়েছিল, ওই সরিষাগুলো মানে ছড়িয়ে ছড়িয়ে মানে শ্মশানের দিকে দৌড়াচ্ছে নদীর পাড় দিয়ে। মানে দৌড়ানোর এক পর্যায়ে মানে শ্মশানের চারদিকেও সরিষাগুলো মানে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। তারপরে আবার সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর আবারও কিছুক্ষণ মন্ত্রপাঠ করে। মন্ত্রপাঠ করার এক পর্যায়ে হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। মানে অন্ধকার বলতে কিচ্ছু দেখা যায় না, তখন কিন্তু ছিল দিন, কিন্তু তারপরেও এমন অন্ধকার, কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। কিন্তু তাহের আলীর মা সবকিছুই মানে দেখতে পাচ্ছে। তারপর সে এক সময় দেখে ওই নদীর দিক থেকেই ওই যে গতকাল রাতে যে বাদর দুটো ছিল, ওই দুইটা তাদের বাড়ির দিকে আসছে। আসার এক পর্যায়ে ওই তাহের আলীর সামনে গিয়ে তারা বসে। মানে তাহের আলী উত্তর দিক করে শুয়ে আছে, তো ওই তাহের আলীর সামনে গিয়ে বসে, মানে দক্ষিণ পাশে গিয়ে বসে। তারপর সে আরো দেখতে পায় ওই তাদের নারকেল গাছ থেকে ওই বামন আকৃতির দুটো বাচ্চা, ওই যে বললাম না গত কালকের ওই যে রান্নাঘরে ছিল, ওই বামন আকৃতির দুটো বাচ্চা নেমে আসছে। এবং সে দেখতে পায় যে তারা এসেই জলিল মিয়ার কাছে মানে জলিল মিয়ার পাশে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তারা কি করে, জলিল মিয়াকে পায়ে ধরে মানে আকাশ শূন্যে ভাসিয়ে ফেলে। এই দেখে তো তাহের আলীর মা কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি করার পর কেউ কিছু শুনতে পাচ্ছে না, এবং কি এমন অন্ধকার, কেউ কিছু দেখছেও না, শুধু তাহের আলীর মা সব দেখছে। জলিল মিয়াকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাওয়ার পর তারপরেই তাহের আলীর মা দেখে ওই কালো বাদর দুটো তাহের আলীর বুক থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখে তাহের আলীর মা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাতের মতো কিছু হয়।
মনে হচ্ছিল আকাশটা বোধহয় ভেঙে তাহের আলীদের বাড়িতে পড়ছে। তারপর আস্তে আস্তে সব অন্ধকার কেটে যায় এবং আলোতে সবাই দেখতে পায় উঠোনে পড়ে আছে তাহের আলীর আধ খাওয়া লাশ। সেই দেখে তো সবাই হতবাক। তারপর থেকে তাহের আলীর মা কোনো কথা বলতে পারে না, শুধু সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো সে আজও ভুলতে পারেনি ভাই হারানোর ব্যথা, সন্তানকে হারানোর ব্যথা। হ্যাঁ দর্শক, এটা ছিল একটি সত্য ঘটনা। যদি কেউ যাচাই করতে চান তাহলে উল্লাপাড়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন। এখনও তাহের আলীর মা বেঁচে আছে, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শুনেছি। হ্যাঁ দর্শক, আপনার এবং আপনার পরিবারের কারো সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার বলা ঘটনাকে গল্প আকারে আরও মানুষকে শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা মাদককে না বলি, নতুন নতুন গল্প পড়ি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ঘটনাটি অবশ্যই শুনবেন।